বর্ষা মানেই অনেক অনেক নস্টালজিয়া, বর্ষা মানেই আসলে আকাশ ঘিরে অনেক অনেক মেঘ এবং সুন্দর একটা দিন। ঘরে বসে বর্ষা উপভোগ করার মতো সুন্দর বিষয় হয়তো আর কোথাও কিছু নেই। পৃথিবীর যে কোনো দেশেই বর্ষা বেশ সমাদৃত এবং কবি লেখকে যে যেখানেই আছেন না কেন এই বর্ষাকে অনুপ্রেরণা জেনে মেনে নানান রকম অনবদ্য রচনা করেছেন। সেই সব কিছু নিয়ে গল্প হবে। তবে বর্ষার একটি অন্যতম খুব 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 মজার ঘটনা হলো খিচুড়ি ভোজ। যখনই আকাশ কালো করে ওঠে মনে হয় যে না একটু পরেই বৃষ্টি নামবে, তখনই কিন্তু বাড়িতে মা অথবা বাবা অথবা নিজের বোনরা হয়তো খিচুড়ি চড়াতে বসে যান। বাড়িতে যিনি রান্না ভালো জানেন তিনি হয়তো একটা খিচুড়ির প্রয়াস করেন। তো বর্ষা আর খিচুড়ি একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে মিশে আছে এবং সেগুলো নিয়ে আজকের আড্ডা। সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আজকের বিষয় আর কিভাবেই বোঝাবো আপনাদেরকে, বর্ষার খিচুড়ি ভোজ, সেই বিষয়ে কথা বলতে ডেকেছি তিনজন বন্ধুকে। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে আছেন উর্মি শায়লা, তিনি শোরুম ম্যানেজার হিসেবে আছেন বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডে। অনেক অনেক স্বাগত জানাই। তার পাশে আছেন মাহমুদা খাতুন, তিনি সভাপতি হিসেবে আছেন মুক্ত চিন্তা ফাউন্ডেশনে। স্বাগত জানাই আপু। ওয়েলকাম। তার পাশে আছেন শবনম মুশতরি তৃপ্তি, স্বত্বাধিকারী হিসেবে আছেন এঞ্জেলস বুটিক বাই শবনমে। স্বাগত জানাই। তিনজনকেই দেখিয়ে দিলাম, তাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। নাম মানেই কিন্তু চেনা বা জানা নয়, তাদের সাথে তাদেরকে চিনতে বা জানতে পুরো আড্ডায় আমাদের সাথে থাকতে হবে এবং আপনারা এসে ব্যক্তিগতভাবে নিজেদের ভাবনাগুলো জানাতেও লেডিস ক্লাবে আসতে পারেন। সেটা তো আপনারা জানেনই, তাই না? আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে জুমার আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে খুব দ্রুততার সাথে ছুটির একটা দিনে খিচুড়ি রাত্রে অথবা রেধে সেরে এসে আমাদের সাথে যুক্ত হতে পারেন সরাসরি। আমাদের এই পুরো আয়োজন লাইভ যাচ্ছে আপনাদের টেলিভিশনে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে। দুটো জায়গাতেই দেখে নিতে পারেন। জুমের আইডি পাসওয়ার্ডও সেখানে পাবেন এবং এসে আমাদের সাথে দ্রুততার সাথে জুমের আড্ডায় যুক্ত হয়ে যাবেন। শায়লা আপু, কাজের অঙ্গনটা নিয়েই আসলে শুরু করি, তারপরে খিচুড়ি ভোজে যাব। যেহেতু শোরুম ম্যানেজার হিসেবে বাটারফ্লাই মার্কেটিংয়ে আছেন, কেমন সেখানকার পরিবেশ, কিভাবে শোরুম ম্যানেজার হয়ে ওঠা, ছোট্ট করে যদি একটু শুনে। অ্যাকচুয়ালি আমি বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডে আছি 19 বছর। 19 বছর, লম্বা সময়। আমি স্টার্ট করেছিলাম সেলস অ্যান্ড ক্রেডিট হিসাবে, দেন নাও আই এম ম্যানেজার। আচ্ছা। তো একটা কোম্পানিতে 19 বছর থাকা মানে বোঝা যায় সেই কোম্পানিটার গুণাগুণ আছে। আমি কমফোর্ট বলেই কোম্পানি, মানে কোম্পানি কমফোর্টেবল দেয় বলেই আমি কমফোর্ট। তো সেই দিক থেকে আমি হ্যাপি আমার কোম্পানিকে নিয়ে। বাট কর্পোরেট সেলের ক্ষেত্রে, এটা তো কর্পোরেট জগৎ, কর্পোরেটের জগতের ক্ষেত্রে অনেকে অনেকভাবে মিসগাইডেড হয়, অনেকে অনেকভাবে বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়ে। অ্যাজ এ মেয়ে হিসাবে আমার মনে হয় যে এগুলো হ্যান্ডেলিং করা খুব সহজ যদি মেয়েটা চায়। আমার 19 বছরের অভিজ্ঞতায় এটাই বলে। আচ্ছা, তাহলে একটু প্রফেশনালিজম নিয়েও আলাপ হবে বর্ষার খিচুড়ি ভোজের মাঝে। তবে তার আগে মাহমুদ আপুর মুক্ত চিন্তা ফাউন্ডেশন নামটার ভেতরেই অনেক 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 পজিটিভিটি, অনেক ইতিবাচকতা। মুক্ত চিন্তা ফাউন্ডেশনের ভাবনাটা কোথা থেকে আসলো, কবে আসলো? আমি তো যখন ইন্টার পড়তাম তখন আমি লেখালেখি করি। তো লেখালেখি করি আমি সমাজের আমাদের মাইকের উপর থেকে চুলটা সরিয়ে কথা বলি। হ্যাঁ, আমি বিভিন্ন সামাজিক কাজ করতাম। তো বৃদ্ধ যারা, বাচ্চা যারা, তাদের নিয়ে আমি কাজ করতাম। তো তাদের কাজ করতে করতে আমি ওইগুলো লিখে রাখতাম, পেজে করে লিখে রাখতাম। তো লিখতে লিখতে একটা পর্যায়ে যে আমি ভার্সিটি শেষ হয়ে যাওয়ার পর যখন সংসার জীবনে ঢুকার পরে আমি দেখলাম যে চারিদিকে আমার যে বিয়ে হয়েছে, আমি একটা যৌথ পরিবারে থাকতাম। তো যৌথ পরিবারে যখন থাকতাম তখন আমি আমার শ্বশুর শাশুড়ি প্লাস আরও যারা বাচ্চা কাচ্চা, আমার ননদের বাচ্চা কাচ্চা আমার বাসায় আসতো। তো সবাইকে নিয়েই আমার চলতে হতো। তো ওই তখন এই যে তাদের ভাবনাগুলো আমি যে তাদেরকে দেখতাম, হ্যাঁ, তো এই ভাবনাগুলো আমি সবসময় লিখে রাখতাম। তো এই লিখে রাখতে রাখতে একসময় যে আমার কল্যাণপুরে একটা এখন যে মিল্টন সমাজদার আছে, তো ওই বৃদ্ধাশ্রমের সাথে আমার পরিচয় হয়। তো ওখানে আমি বেসিক্যালি যাইতে যাইতে তখন আমার মনে হলো যে আমি যে যাই এককভাবে, ওখানে যাওয়ার পরে আমি আমার মতন নিজের মতন করে সাহায্য করি না। আমি তখন ভাবলাম যে না, আমি এককভাবে এটা সাহায্য করার চাইতে আমি একটা যৌথভাবে বা আমার একটা ফাউন্ডেশন গড়ি, যেটা যৌথভাবে আমি তাদেরকে উপকার করতে পারবো।
তো সেই চিন্তা ভাবনা থেকে আমি এই মুক্ত চিন্তা ফাউন্ডেশনটা তৈরি করলাম। তৈরি করার পরে আমি হচ্ছে এখন আগারগা যে আছে প্রবীণ নিবাসে, ওখানে প্রায় আছে 68 জন, সবাই আমাকে চিনে। তো আমি ওখানে ওনাদের কথা শুনি, ওনাদের সাথে কাজ করি। তারপরে আমি হচ্ছে অ্যাবিউজ যেসব বাচ্চারা আছে, অ্যাবিউজ হওয়ার পরে তারা তো মেন্টালি অনেক হয়ে যায়, ডিস্টার্ব ফিল করে, তাদেরকেও আমি করি, রক্ষা করি বিভিন্নভাবে। তাদেরকে মেন্টালি হেলথের জন্য তাদের কাছাকাছি চলে যায়। তো আমার এই ফাউন্ডেশন করার পরে অনেকে আসছে। এইটার ফার্স্ট যে ছিল আমার সাথে যেই ছেলেটা কাজ করছে, ওর নাম হচ্ছে সাব্বির তালুকদার। তো ও আর আমি মিলে এটা শুরু করি। এই করতে 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 একটা পর্যায়ে যে এটা বিশাল হয়ে গেছে। হ্যাঁ, নন প্রফিট অর্গানাইজেশন আকারে শুরু হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটা এখন ওরকমই আছে, ওইভাবেই আছে। আমরা চাইনি কখনো যে এটা আমাদের অন্যরা কেউ জানুক। হ্যাঁ, এটা আমরা হচ্ছে দেখা যাচ্ছে আমি যখন যাই আগারগাঁয়ে, এখনো আমি ম্যাক্সিমাম সময় এখনো আমার মেয়ের কাছে থাকি, তো কানাডাতে আসলে পরে আমি ওনাদের কাছে গেলে ওনারা কেউ যদি যায়, ওনারা ভাবে কি যে ওনাদের হয়তো ইন্টারভিউ নিতে আসছি, বা ওনারা মানে লজ্জা পায় বলতে, ছেলে মেয়েদের কথা কাউকে বলতে লজ্জা পায়। তো আমি আমার হচ্ছে ওই কারণে আমি মুক্ত চিন্তা ফাউন্ডেশনে আমি যাতে ওনাদেরকে বলি যে আপনারা ওপেনভাবে বলবেন, আপনাদের নাম গোপন রাখা হবে, যা বলার আমার কাছে বলবেন। এটা আমি আমার মতন করে লিখি। এইভাবেই আমার চলতেছে গত 10 বছর ধরে। বেশ চমৎকার একটা উদ্যোগ, এবং অসংখ্য মানুষ নিজের কথাগুলো বলবার একটা জায়গা পান। এখন তো মানসিক স্বাস্থ্য নিয়ে আসলে এত বেশি কথা হচ্ছে, এবং খুব ছোট বয়স থেকে কিছু বাচ্চাদের ভেতরে নানান রকম সুইসাইডাল টেন্ডেন্সি থেকে শুরু করে নানান বয়সে নানান মানুষ কিন্তু শুধুমাত্র একটু কথা বলার মানুষ পাবার অভাবে তারা নানান রকম আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন। তো সেটা থেকে আমি বলবো যে এটা খুব যুগোপযোগী, এবং এই সময়ের জন্য বেশ ভালো একটি উদ্যোগ মাহমুদ আপু নিয়েছেন। অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে। তার পাশে আছেন আমাদের শবনম মুশতরি তৃপ্তি আপু, বেশ সুন্দর নাম আপনার। দুজন একই শাড়ি পরেছেন, তার মানে দুজন বান্ধবী, তাই তো? ঠিক আছে। আর এঞ্জেলস বুটিক বাই শবনম নিয়ে আগে শুনি, তারপর বন্ধুর গল্পটাও শুনবো। আচ্ছা আচ্ছা, আমার এঞ্জেলস বুটিক বাই শবনমটা আসলে এটা আমার শুরুটা করা এই কারণেই, আমি যখন ঢাকা আসলাম, আমি রাজশাহীর মেয়ে, ঢাকা আসলাম যখন মাস্টার্স কমপ্লিট করে আমি একটা জব 5 বছর সেখানে আমি স্কুল অ্যান্ড কলেজে ছিলাম। সেখান থেকে যখন আমি সেকেন্ড বেবিটা কনসেপ্ট করি, তখন কিন্তু আমার মানে বাসায় থাকা। আর ঢাকা শহরে সবাই জানে যে বাচ্চাকে আসলে একা রেখে জব করাটা খুবই বেশি কঠিন। সেটা আমি করতে চাইনি দেখেই এই টুকটাক চিন্তা করতে করতে বাসায় অনলাইনে শুরু করলাম। মানে ছোট্ট একটু পুঁজি নিয়ে, 16,000 টাকা পুঁজি নিয়ে আমি এঞ্জেলস বুটিক্স বাই শবনম দাঁড় করানোর চেষ্টা করলাম, মানে জাস্ট ওপেন করলাম। আমার মেয়ে বড়, আমার মেয়ে আমাকে একটা পেজ খুলে দিল যে মা তুমি শুরু করো। আমার হাজব্যান্ডের অনেক সহযোগিতা এখানে, যে অন্তত আমি যদি কোনো কাজ করি তাহলে অন্তত মানে আমার মেন্টাল হেলথটা আমি মানে সুস্থ রাখতে পারবো। তখনই এঞ্জেলস বুটিক্স বাই শবনমের জন্মটা হলো 2018 সালের মার্চ মাসে। তারপরে আস্তে আস্তে এই যে শুরু হলো, এখন আমি শোরুম দিয়েছিলাম, 2 জায়গায় শোরুম দেওয়া আছে। তারপরে এখন আমার এমপ্লয়ি আছে, আমার কারিগররা কাজ করছে, এভাবে টুকটাকভাবে ছোট করেই আগাই যাচ্ছি। হ্যাঁ, এটা আমার দেশীয় প্রোডাক্ট দিয়ে প্রথম শুরু হলো বুটিক শপটা। এখন আমি দেশের বাইরেও আমি সুন্দরভাবে একদম প্রোভাইড করতে পারছি, আমার নিজস্ব ডিজাইন দিয়ে হলেও আমি সেটা দেশের বাইরেও প্রোভাইড করছি। হ্যাঁ, এভাবেই চলছে এখনো। এখন এঞ্জেলস বুটিক বাই শবনমে কি শুধুমাত্র আপনারই তৈরি প্রোডাক্ট আছে, নাকি ইম্পোর্ট এক্সপোর্ট? ইম্পোর্টেড প্রোডাক্ট কাস্টমার চাহিদা অনুযায়ী আনা হয়েছে। শুরুতে শুধু আমার মানে আমার ডিজাইন, তারপরে দেশীয় প্রোডাক্ট নিয়ে আমি কাজ করেছিলাম। এখন কাস্টমার চাহিদা অনুযায়ী কিছুটা আমার মানে অকেশনালি ঈদ পার্বণ সময় বা পূজার সময় আমার এটা আনতে হয়। এটা শুধুমাত্র প্রথমে তো আসলে শখে শুরু করেছিলাম, যে একটা কিছু নিয়ে সময় কাটাবো, বা বাচ্চারা যখন বড় হয়ে যাবে নিজের তো কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে হবে, সেই কারণে কিন্তু এটা দাঁড় করানো। তারপরে প্রয়োজনটা এখন, প্রথমে শখেই করেছিলাম, এখন কিন্তু এই বিজনেসটা আমার এখন প্রয়োজন হয়ে গিয়েছে। এই কারণে কিন্তু আমার বিভিন্ন রকম আইটেম নিয়েই কাজ করতে হচ্ছে। অনেক দিনও হয়ে গেছে এটা একটা ব্যবসাতে, আসলে আমি দেখেছি শুনেছি এতখানি সময় দিতে হয়, যে নিজের সন্তানকে যেমন বড় করতে সময় দিতে হয়, তেমনি নিজের ব্যবসাকেও প্রতিদিনই খাবার দিতে হয়, নানান তার পেছনে পড়ে থাকতে হয়। এই বিষয়টা আছে, নতুন নতুন আইডিয়া বের করতে হচ্ছে।
অনেক। এবং আপনারা যেটা পরেছেন সেটাও একটা দেশীয় শাড়ি আমি দেখছি, এবং আপনার উদ্যোগেরই শাড়ি মনে হচ্ছে। হ্যাঁ, টাঙ্গাইলে এটা হাফ মসলিন শাড়িগুলো, হাফ মসলিন হিসেবে কিছু কাজ করা হয়, যেটা কিনা অ্যাফোর্ডেবল রেঞ্জে আসলে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। বিদেশে যেহেতু রপ্তানি করছেন এবং বিদেশের মানুষরা তারা কি ইম্পোর্টেড এদিক ওদিক থেকে এনে দেওয়া প্রোডাক্টই পছন্দ করে, নাকি আপনার তৈরি প্রোডাক্ট? আমার ডিজাইনই থাকতে হবে, এবং আমি প্যাচওয়ার্ক নিয়ে খুব বেশি কাজ করতে পছন্দ করি, এবং দেশের বাইরে প্যাচওয়ার্কটা খুবই খুবই গ্রহণযোগ্যতা, এবং এটা একটা রিসাইক্লিং আইডিয়া। প্যাচওয়ার্ক কিন্তু এমন একটা জিনিস যেটার পেছনে আসলে অনেক বাইরের ম্যাটেরিয়াল খরচ হয় না, বরং হলো গিয়ে কিছু প্রোডাক্ট যেটা ফেলে দিতাম সেটাই বরং প্যাচওয়ার্ক হিসেবে ব্যবহার করা যায়। এটা আমার মনে হয় যে আমাদের ইকোনমির জন্য খুব সাস্টেইনেবল একটা আইডিয়া। এদিকে আবার যদি আমি একটু উর্মি আপুর কাছে আসি, তার কাছে এবার একটু টপিকে ফিরে যেতে চাই, বর্ষা এবং খিচুড়ি ভোজ। আজকে সেই বিকেল থেকেই দেখছি অন্ধকার করে আকাশে মেঘ হয়েছে, এবং বর্ষা হলেই বাড়িতে খিচুড়ি। এটা কি ছোটবেলায় দেখেছেন? শৈশবের কোনো স্মৃতি আছে এই বিষয় নিয়ে? অ্যাকচুয়ালি শৈশবের স্মৃতিগুলো ওরকম করে নাই, কারণ হলো আমরা খুব জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তো জয়েন্ট ফ্যামিলিতে ভাগাভাগির অংশে খুবই কম পেতাম। আর আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলির সবচেয়ে ছোট ক্যান্ডিডেট, তো যেটাই হোক না কেন সব কিছু আমার কাছে কম আসতো, কারণ সিরিয়াল অনুযায়ী আমার কাছে আসাটা একটু যন্ত্রণাদায়ক ছিল। তো সেই ক্ষেত্রে আত্মতৃপ্তি ছোটোবেলা থেকে ছিল যে যতটুকু খাবার প্রয়োজন ততটুকু হয়তো আমি পাই নাই, আসলেই পাই নাই। বাট যখন আমি হলে ইউনিভার্সিটিতে পড়ি, হলের খুব কমন খাবার হলো খিচুড়ি। বিকজ তখন আমরা অনেকেই রান্না করতে জানতাম না, রান্না করতে জানতাম না, রাতটা সহজ কিনা জানি না, রান্না করতে জানতাম না। তো যেটা হলো রাত দুপুর মানে 2টা-3টার সময় ক্ষুধা লাগছে, তো চাল আর ডাল দিয়ে হিটারে বসায় দাও। কারণ মেবি আপনি হয়তো জানেন যে কোনো হলেরই ডাইনিংয়ের খাবারগুলো খুব একটা স্বাস্থ্যসম্মত হয় না, এবং মানে বিভিন্ন খাবার একটু দেখলেও খারাপ লাগে, এমনও খাবার তৈরি হয়। তো আমাদের ক্ষেত্রেও হতো যে আমরা যখন গণরুমে থাকতাম, তো আমাদের তো রুম সিলেকশন না হওয়া পর্যন্ত হিটারের ব্যবস্থা ছিল না। তো আমি বিভিন্ন আপুদের রুমে যে রিকোয়েস্ট করতাম যে আপু একটু হিটার দেন, আমরা একটু খিচুড়ি রান্না করব। দেন সেখান থেকে খিচুড়ি রান্না করা, এবং একটা সময় যে খিচুড়ি একটা প্রধান খাবার হয়ে গেল, কারণ ক্লাস আড্ডা সব কিছু মিলে বাজার করতে যাওয়াটা একটা ঝামেলা। তো ঘরে এসে কী করা, খিচুড়ি। তো খিচুড়ি খেতে খেতে এখন খিচুড়ি বাজেট শেষ। তাহলে এখন কি খিচুড়ি আর খেতে ইচ্ছে করে না? এমন ওরকম করে ইচ্ছা করে না। যেরকম আমি আজকেই ওর বাসায় গিয়েছি, তো ওর বাসায় যাওয়ার পর ও জানে যে আমি খিচুড়ি পছন্দ করি না, কারণ আমার বাজেট শেষ। তো ওর হয়তো খিচুড়ি রান্না করতো, যেহেতু আজকে স্যাটারডে, ওর হাজবেন্ড বাসায় আছে, বাট আমার জন্যই ও করে নাই খিচুড়ি। তাহলে বর্ষায় খিচুড়ি ভোজ উর্মি আপুর জন্য হয়, আমার জন্য হয় একেবারে বেসিক্যালি না। কিন্তু যদি ওই পরিবর্তনের জায়গাটায় আসি, যে ছোটবেলায় আত্মতৃপ্তির জায়গাটা ভিন্ন ছিল, আপনার পর্যন্ত ঘরের যে পরিবেশ ছিল সেই পর্যন্ত আপনি পর্যন্ত আসতে অনেক রকম হ্যাজার্ড ছিল। তো এখন বড় হয়েছেন, নিজে একটা শোরুম ম্যানেজার হিসেবে আছেন, বাটারফ্লাই মার্কেটিংয়ে আছেন। এখন আপনার জীবনটা কিভাবে বদলাতে পেরেছে কিনা, এবং আপনি নিজের জীবন নিয়ে বর্তমানে কেমন বোধ করছেন? আমি জানি না আমার এটা বলাটা ঠিক হবে কিনা। আমি দু হাত দিয়ে দিতে পছন্দ করি। কোনো ভিক্ষুক যদি আমার কাছে মানে টাকা চায়, আমি তাকে খেতে দিতে পছন্দ করি, কারণ খাওয়ার অতৃপ্তি আমার রয়ে গিয়েছে। ইদানিংকালে আমি জানি না আপনি ফেস করেছেন কিনা, ভিক্ষুকরা কিন্তু বলে যে মা একটু খাবার দাও, দুপুরের খাবার দাও, বা সকালে নাস্তা করার কথা বলে। আমি খুব কমফোর্ট ফিল করি। আমার অফিসে দেরি হলো, আমি তাদেরকে দোকানে বসার ইচ্ছা মতন খাওয়াই। হ্যাঁ, আমারও কয়েকটা পরিচিত বাচ্চা আছে, ওদের সাথে আমি ইচ্ছা মতন খাওয়াই। আমার অফিসের পিছনে একটা মাদ্রাসা আছে, তো ওরা প্রায় ওই 10 টাকা 5 টাকা নিতে আসে, বিকজ হলো যে ওদের কি টিউশনি ফি বা এরকম কিছু। তখন আমি 2 বা 3 বার ওই মাদ্রাসাটা আমি ভিজিট করেছি যে আসলে ওদের প্রবলেমটা কি, মানে ওদের মানে আসলে প্যারেন্টস আছে কি নাই, বা তাদের প্যারেন্টসরা জানে কি না যে তাদের বাচ্চাগুলোকে দিয়ে এগুলো করানো হচ্ছে। মানে তারা যে টাকা চেতে আসছে, আসলে কি তাদের প্যারেন্টস, অনেকের প্যারেন্টস আছে কিন্তু অনেকের প্যারেন্টসরা কিন্তু টাকা পাঠায়, কিন্তু সে বাবা মা কিন্তু জানে না যে তার এই মাদ্রাসায় পড়া বাচ্চাটাকে দিয়ে এই যে বাসে বা বিভিন্ন দোকানে টাকা পাঠাচ্ছে। তো মিরপুরে একটা মাদ্রাসা আছে, ওটা সত্যিই আসলে মানে একদম ওটাকে কি বলে, আসলে ওরা মানে ফাদার মাদার কিছু কেউ নাই তাদের।
তো ওই বাচ্চাদেরকে মানে ক্ষেত্রে ওখানে এতিম বাচ্চারা আছে। হ্যাঁ ওই বাচ্চাদের ক্ষেত্রে আমি প্রতি মাসে ওদের রিকোয়ারমেন্ট হলো 2 মণ চাল, 10 কেজি ডাল, আর হলো যে কোনো একটা সপ্তাহে 10টা মুরগি, আচ্ছা, ওটা আমি প্রোভাইড করি। খুবই ভালো উদ্যোগ আপু। এবং যেহেতু আমি ক্ষুধার্ত ছিলাম ছোটবেলায়, সেহেতু আমি ক্ষুধার মর্ম বুঝি। থ্যাংক ইউ ফর ডুইং দ্যাট। ওটা তো আপনি প্রোভাইড করছেনই, এবং আপনি যদি চান যে এরকম আরো কিছু অথেন্টিক জায়গার কথা আপনি জানেন, আপনি অবশ্যই আমাদেরকে ডিটেইলস শেয়ার করে দিয়ে যাবেন। আমরা নেক্সাস লেডিস ক্লাবের গ্রুপের পক্ষ থেকে নারীদেরকে অমৃত বলবো নামে সেখানে আমার যাতে একটা, আসে। আমাদেরই একটা ফ্রেন্ড, জি। আমার আর ওর একটা ফ্রেন্ড অমৃত নামে একটা আছে, ও সংস্থাটাও একই কাজ করে। রিসেন্টলি আমাদের যে মাইলস্টনে যে ঘটনাটা ঘটলো, ও কিন্তু একদিন যে যারা হাসপাতালে বাবা মা যারা বাইরের ফুড কিনে খাচ্ছে তাদেরকে কিন্তু ফুড প্রোভাইড করছে, হ্যান্ড ফুড। বাহ, চমৎকার। তো ওকে আমি বলেছি যে তুমি যে মানে যেদিন তুমি করতে পারবা না নেক্সট, সেদিন আমাকে বলবা। তাকেও একদিন ডেকে তার কথাগুলো শুনবো। এখন একটা বিরতির সময় হয়ে গেছে, বেশ চমৎকার একটা আড্ডা কিন্তু শুরু হয়ে গেছে, এবং আমাদের অনেক অনেক কথা বলবার আছে, শুনবার আছে, সাথে আপনাদেরকেও আমরা চাই। এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। সবাইকে বিরতির পরে আরো একবার স্বাগত জানিয়ে নিচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আড্ডা চলছে, দেখেই বুঝছেন যে আমি বিরতি থেকে আসছি তখনও আমি কথা বলছি। মানে আমাদের লেডিস ক্লাবে অফ এয়ার অন এয়ার আমরা চারিদিক পুরোটা সময় আড্ডায় দিতে থাকি। কিছু আড্ডা আপনারা দেখতে পান, কিছু আড্ডা দেখতে পান না। বর্ষার খিচুড়ি ভোজের নানান রকম স্মৃতি আসলে শুনতেই চাই। একটা খিচুড়ি ভোজের গল্প শুনতে গিয়ে উর্মি আপুর কাছে যেই ধরনের কথা শুনলাম, সেটা আসলে শুনতে এখন পুরোনো দিনের আমার মনে হয় একটু গল্প আকারে শুনলে হয়তো একটু মজাও লাগতে পারে, কিন্তু যখন পরিস্থিতিটা ছিল সেই পরিস্থিতি যে আসলে খুব সুখকর ছিল না। এবং খিচুড়ি ভোজ কিছু মানুষের জন্য বিলাসিতা হলেও কিছু মানুষের জন্য সেটার সাথে জড়িয়ে থাকে কোনো স্মৃতি, যেই স্মৃতি আসলে মনে না করলেও চলে, এমনও কিছু দিন থাকে। তো তারপরেও আমরা আজকে ভালো দিন, ভালো কথাই মনে করতে চাই। আমরা আসি মাহমুদা আপুর কাছে। মাহমুদা আপুর কাছে এসে এই খিচুড়ি ভোজ নিয়ে নিজের জীবনের একটা স্পেশাল দিনের কথা বলতে পারেন, বা ছোটবেলার কিছু মনে পড়ে কিনা? খিচুড়ি তো আমার বাসায় মানে ভাত মাছ, মানে এরকম যে ডাল ভাতের মতন এরকম যে আমরা তিনজন কিন্তু একই হলে, আচ্ছা আচ্ছা, ইউনিভার্সিটির তিনজনই। ও তিনজনই একই সাথে না? তো আমি হচ্ছে সিনিয়র, তো হচ্ছে আমরা ওই যে ভার্সিটিতে তো ওই যে আমি যে শাড়ি মিল পাইনি বলে ভাবছি আপনি আলাদা। আমি তো সিনিয়র, ওরা দুই বন্ধু। না না, খুব ভালো লাগছে। তো যাই হোক, তো আমরা ভার্সিটিতে তো আমাদের নিয়মই ছিল সকালবেলা উঠে খিচুড়ি রান্না করে আমাদের যেতেই হবে, এছাড়া কোনো অপশন ছিল না আমাদের। খিচুড়ির মধ্যে একটু ডিম থাকতো, কেউ একটু, আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে আবার একটা সুবিধা ছিল যে আমাদের হলের সামনে 1 পিস ইলিশ মাছ পাওয়া যেত। তো সুবিধা হতো আমরা খিচুড়ি রান্না করে 1 পিস ইলিশ মাছ কিনে নিয়ে আসতাম। ইদানিং আবার পিস পিস ইলিশ মাছও পাওয়া যায়, পিস পিস করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 8 টাকা দিয়ে কিনতাম, আমার মনে আছে আচ্ছা, পেটি সহ 8 টাকা দিয়ে কেনা হতো। হ্যাঁ, তো ওইটা দিয়েই আমরা সারাদিন চালাইতাম। তো খিচুড়ি মানে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এবং হোস্টেলে থাকছে, তাদের কাছে খিচুড়ি মনে হয় একদম বেস্ট খাবার। হ্যাঁ, তারপরে যখন বিয়ে হলো, বাচ্চা কাচ্চা, আমার তো ছেলে সেই প্রিয়, এখন সে লন্ডনে থাকে। ফার্স্ট যেদিন সে গেছে লন্ডনে, পরের দিনই সে খিচুড়ি রান্না করছে। খিচুড়ি রান্না করে সে সেটাও দিছে, দিয়ে সে আবার লিখছে যে আমার আম্মা যখন খিচুড়ি রান্না করতো, আমার বাসায় তো ওই যে যৌথ পরিবারে থাকতাম, তো কখনো আমার মনে হয় নাই যে ওদের আলাদা করে কোনো ডিম ভাইজে দিয়ে। হ্যাঁ, তো ওরা দুই ভাই বোন ওই পানি দিয়ে একটা ডিম ভালো করে ফেটতো যাতে অনেক হয়, অনেক বড় হয়। সেটা আমি কখনো খেয়াল করি নাই, বাট হচ্ছে আমার ছেলে লন্ডনে যায় যখন খিচুড়ি রান্না করছে, ও কিন্তু আমার কাছ থেকেই শিখছে। আচ্ছা, তো ও ওখানে মানে লিখছে যে আমি আর আমার ছোট বোন, আমার মেয়েটা থাকে কানাডাতে, তো আমার মেয়ের কাছে ওই মানে লিখে পাঠাইছে, ফেসবুকেও দিছে ওইটা, যে ছোটবেলাতে যখন আম্মা খিচুড়ি রান্না করতো আজকে অনেক মনে পড়তেছে যে একটা ডিম মানে যাতে বড় করা যায়, এই কারণে আমি আর আমার ছোট বোন মিলে ওই ডিমের মধ্যে পানি মিশিয়ে ডিমটা ভাজতাম। তো আজকে আমি 3টা ডিম একসাথে ভেজে খিচুড়ি খাইলাম। তো এই কথাটা লিখছে যখন, তখন আমার মেয়ের কাছে তখন, তো আমার মেয়ের মানে চোখ দিয়ে পানি পড়ে গেছে। তো মেয়ে লিখছে, ও আচ্ছা ভাইয়া, ও ইজি করার জন্য বলছে, ও ভাইয়া তুই আজকে খিচুড়ি রান্না করছি। ও তখন ছিল ক্লাসে,
আমাকে মেসেজ পাঠাচ্ছে, আম্মু ভাইয়া কিন্তু খিচুড়ি রান্না করে ফেলছে, তুমি আমার জন্য খিচুড়ি রান্না করো আর সাথে ডিম, একবারে 3টা ডিমই কিন্তু ভাজবা। 3টা ডিম একসাথে ভাজা লাগবে, আমার পানি আর মেশাতে হবে খিচুড়ি না। মানে হচ্ছে বৃষ্টি কেন, নর্মাল যদি একটু মেঘও হয় তাইলেও ফোন আসে যে খিচুড়ি রান্না করতে হবে। ইভেন আমার ছেলের ফ্রেন্ডরা একটা আমেরিকাতে থাকে, পিএইচডি করছে এই মেয়েটা, এই আমাকে কানাডাতে পর্যন্ত ফোন দেয়, ও মাঝে মাঝে আমাদের বাসায় আসতো, ওরা সবাই আমার ছেলের ফ্রেন্ডরা আসতো শুধু খিচুড়ি খেতে। খিচুড়ির সাথে আমি একটা পেঁয়াজের ভর্তা দিতাম ওদের আচার দিয়ে। আচ্ছা, তো আমি ওকে যদি কখনো উইশ করি, ওর জন্মদিনেও যদি উইশ করি, ও আমাকে লিখবে, আন্টি আমি কিন্তু খুব মিস করি আপনার খিচুড়িটা। আসবো আবার অবশ্যই। এই যে খিচুড়ির কথা শুনে মনে হলো যে বর্ষারই শুধু খিচুড়ির আলাপ হয়, এটা আমাকে আমার ঘরের খবর সবাই জেনে গেল কিনা সেটা আমি জানি না, আমি কিন্তু 3 বেলা খিচুড়ি খাই এবং আমি সব সময় খিচুড়ি খাই। এবং বর্ষা রোদ গরম কিছু আমি মানি না, আমি সব সময় ওই যে এটাকে কি ভাষায় ভালো ভাষা আছে আমি জানি না, ল্যাটকা খিচুড়ি বলে, আমি 3 বেলা সব দিন ল্যাটকা খিচুড়ি খাই। আমি এবার একটু আসি শবনম মোস্তরি আপুর কাছে এবং এই খিচুড়ির গল্পটাই শুনে নেই। আমার বাসায় যেটা হয়, খিচুড়ি মানে হচ্ছে একটা অকেশন একটা মানে ভাইব দেয় বাসার মধ্যে। ধরেন যখনই আমার রান্না, আমি হয়তো বা দুপুরের মধ্যে রান্না শেষ করে আমার শোরুমে যেতে হয়, বিকালে যদি একটু মেঘ দেখা যায়, মানে রান্না কিন্তু কমপ্লিট, হ্যাঁ, তারপরেও আমার মেয়ে ফোন দিবে যে মা আমি একটু খিচুড়ি রান্না করি। আমার তো ভয় লাগে যে ওকে চুলার কাছে যেতে দিতে একটু ভয় লাগে, যদিও একটু বড় হয়েছে তারপরেও একটা মা তো ভয় লাগে। তখন আমি বলি যে না না আমি এসে করব, বলে না মা আমার আজকে খুব ইচ্ছা করছে। তা আমি একদিন খুব সারপ্রাইজ হয়েছি যে আমি অফিস থেকে আসছি, আসার পরে দেখি যে মানে বাসায় ঢুকতে একটা ঘ্রাণ, হ্যাঁ, মানে পোলার চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ির একটা ঘ্রাণ, হ্যাঁ, সেটা ঘ্রাণটা পেয়ে আমি তো ঢুকেই আমি চিন্তা করছি যে আমার মেয়ে তোমাকে ফোন দিছিল। তারপরে আমি রান্নাঘরে যেয়ে দেখি যে হ্যাঁ আমার মেয়ে কমপ্লিট করছে, মানে ও খুব ভয়ে ভয়ে আছে যে মা তো এত মজার রান্না করে, আমার রান্না খেয়ে কি নাকি। ও প্রথমেই বলছে যে মা তুমি প্লিজ একটু টেস্ট করে দেখো আগে। আমি বলছি যে না তুমি রান্না করছো অবশ্যই মজা হবে। তারপরে খেতে বসে যখন আমরা মানে ডিনারে সব 4 জন বসলাম, আমরা ফ্যামিলি মেম্বার 4 জন, বসার পরে আমার ছেলে 11 বছর বয়স, ওকে আমি সারাদিন রান্না বান্না করে খাওয়াচ্ছি, কিন্তু কিছু না, ওর যে বোন যে রান্না করেছে এইটাতে ও যে কি খুশি, মনে হচ্ছে ও একাই মানে বারবার খাচ্ছে, মানে আমার মেয়েকে আরো উৎসাহ দেওয়ার চেষ্টা করতেছে যে মানে এত মজা হয়েছে। ও আবার বোনকে নাম ধরেই ডাকে, আপু বলে না, প্রাপ্তি বলেই ডাকে, বলছে প্রাপ্তি তুমি সবসময় রান্না করবা, তোমার রান্না সবচেয়ে মজা। হ্যাঁ, তাতে আমার মেয়ে খুব খুশি হয়ে গেল। আর মেঘ দেখলেই হলো ফোন চলে আসে যে মা খিচুড়ি খাবো। এই পুরো গল্পে আমার জাস্ট একটাই পয়েন্ট আমি টুকলাম যে একটা ভাই কত ভালো হতে পারে যে বোনকে এনকারেজ করলো, বোনকে ভালো কথা বললো। আমার ভাই হলে খিচুড়ির আশেপাশে দিয়ে যাওয়ার জন্য চিন্তা করতো, মানে যে কোনো কিছুতে খুব খুশি হয়, ভালো হলেও খারাপ বলতো। এবং ভাই বোনের এত মিষ্টি একটা সম্পর্ক, সেটা দেখে ভালো লাগলো। ও লন্ডন থেকে রান্না করে পাঠায়, ছবি পাঠানোর সঙ্গে সঙ্গে আজকে তো আমার রান্না করতেই হবে, ভাইয়া খিচুড়ি রান্না করছে। আবার বোন যখন রান্না করে পাঠাইছে, ভাইয়া বলে ঠিক আছে আমি যাচ্ছি, এখনই যাচ্ছি, ক্লাস শেষ করে আমিও রান্না করার শুরু করতেছি। পৃথিবীর সব ভাই ভালো, তাহলে আমার ভাইয়ের কি সমস্যা? না না আমাদের ভাইরা কিন্তু একটু না, অনেক সময় আছে কি নেগেটিভলি পজিটিভ হয়। হ্যাঁ মানে ও কিন্তু আমাকে কোনো ভালো কথা বলবে না, কোনো মেবি সে আপনাকে অনেক বেশি ভালোবাসে, যার কারণে নেগেটিভটাই বলে, মানে পজিটিভটা বলে না, এটাই ওনার গুণ। হ্যাঁ, এটাই আমি দেখলাম যে ও আসলে যেদিন খুব সুন্দর করে সাজবো সেদিন আমার ভাই বলবে যে একেবারে ডাইনির মতো। তার মানে সে আপনাকে অনেক বেশি ভালোবাসে। তো এটাই বললাম যে ভাই বোনের খুনসুটিও বর্ষার খিচুড়ি ভোজের মধ্যে দেখা যায়, এবং একটা বর্ষা এবং একটা খিচুড়ি, তার ভেতর যে বাঙালি আমরা যারা আছি তাদের কত রকম আবেগ। আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এক এক সময় এক এক রকম থাকে, এবং সর্বশ্রেণীর মানুষরাই হয়তো সর্বশ্রেণীকে উপভোগ করেছেন। আমি বলবো যে যিনি এখন খুব রিচ আছেন তারও হয়তো একটা খারাপ দিন ছিল বা একটা স্ট্রাগলিং টাইম দেখেছেন। একজন যিনি খুব স্ট্রাগল করেছেন তিনি হয়তো এখন বেশ একটু সলভেন্সি দেখছেন। তো বাংলাদেশের এই অর্থনৈতিক অবস্থার কারণে আমরা কিন্তু সবাই সবার সাথে রিলেট করতে পারি, কারণ আমরা আমাদের ইমোশনগুলো একই, আমাদের অর্থনৈতিক অবস্থাগুলো এরকম শিফট করে, কখন কখন ভালো যায়, কখন কখন খারাপ যায়।
এরকম একটা সময়। তো এদিকে আপু উর্মি আপু বলছিলেন যে মানুষের কাছে ওই খাবার পৌঁছে দেওয়া, মানুষকে সাথে নিয়ে খেতে যাওয়া, এই ধরনের কিছু সোশ্যাল সার্ভিসের প্রতি আপনি এটাকে সোশ্যাল সার্ভিসও হয়তো আপনি বলেন না, আত্মতৃপ্তির জন্যই আসলে কাজটা আপনি করেন। স্পেসিফিকভাবে আত্মতৃপ্তির জন্যই করা হয়, কারণ হলো আসলে ফোকাস হওয়াটা কিন্তু খুব ইজি ব্যাপার। আপনি যদি ভাইরাল হতে চান খুব সহজে হতে পারেন। হ্যাঁ, এবং এগুলো তো ইদানিং আমি দেখি যে সবাই এটা করছেন, ভিডিও ক্যাপচার করছেন, পিকচার ক্যাপচার করছেন। আপনি যদি মনে করেন যে না এটা হলো আমি ছোটবেলায় যে জিনিসগুলো পাইনি, আমি আসলে চেষ্টা করি ছোটবেলায় আমি যে জিনিসগুলো পাইনি, যে জিনিসগুলোর জন্য আমার আত্মতৃপ্তি এখনও রয়ে গিয়েছে, ছোট ছোট বাচ্চাগুলোকে সেই জিনিসগুলো দেওয়ার আমি 100% চেষ্টা করি আমার যতটুকু ক্ষমতা আছে ক্ষমতার মধ্যে। এবং এটার সাথে আরেকটা কথাও আপনাকে আমি বলি, আমি নিজে ছোটবেলা অনেকের দ্বারা অ্যাবিউজ হয়েছি। অ্যাবিউজ বাচ্চাদেরকে দেখলেও আমার মানে মানে যেটা ফেসবুক বা যেটাই বলেন না কেন, যেখানে দেয় না কেন, আমার না খুব অবাক লাগে মানুষ এইগুলো এইভাবে মানে দেয় কিভাবে। মানে ওই বাচ্চাটার বা ওই বাচ্চাটার মায়ের মেন্টালিটি তাদের বোঝা উচিত। আমি বলছি না এটা লুকানো উচিত, আমি বলছি এটা প্রপার ওয়েতে যাওয়া উচিত। আদালতের কাজ আদালত করবে, এটা ভাইরাল হওয়ার কিছু নাই। একটা ভাইরাল হওয়া বাচ্চাকে দিয়ে আপনি কতটুকু ইনকাম করতে পারবেন। এবং একটি ছোট মানুষের সাথে যখনই যে কোনো রকম হ্যারাসমেন্ট বা অ্যাবিউসিং হয়, তখন তার মানসিক অবস্থা কি হয় সেটা আসলে সেই হয়তো বুঝতে পারে। প্রত্যেকটা শিশু কিন্তু তার ফ্যামিলি থেকেই অ্যাবিউস হয়। আপনি অনেক ফ্যামিলিতে এমনও আছে, 100% ধরে নেবেন যে বাংলাদেশের পারপাসে আমার যে সাবজেক্ট, ওর যে সাবজেক্ট, আমরা সারা বাংলাদেশ ঘুরেছি। তো আমরা একদম ফিল্ড পর্যায়ে কাজ করে দেখেছি যে প্রত্যেকটা মানুষ, আমার একটা খুব পরিচিত আপু ছিল, আমি এই গল্পটা এখানে বলতে চাই। উনি এখন অস্ট্রেলিয়াতে আছে, উনি শুনবেন কিনা আমি জানি না। উনি একজন চাকমা ছিলেন, ওনার নাম ছিলেন নাইমা চিং। উনি ক্লাস 2-তে 8 বার রেপ হয়েছিলেন, ক্লাস 2-তে। এবং আমাদের বর্ডার এলাকা, এটা সে বাড়িতে জানাতে পারেনি বা তার মা হয়েছে, তার মা ওখানকার স্কুলের টিচার। আমাদের যারা বর্ডার এলাকায় যেই উপজাতিগুলো থাকে তারা আসলে খুব ভালো থাকে না। আমি এই গল্পটা বলতেছি 2002 সালের গল্প। তখন আমরা ইউনিভার্সিটিতে পড়ি, উনি তখন মাস্টার্সে, উনি অনার্সে, আমি তখন 3rd ইয়ারে। তো উনার অনার্সের একটা গবেষণার ছিল, উনি নিজে নিয়েছিল যে রেপিস্টের উপর, কেন রেপিস্টরা রেপ করে। তো এটার জন্য হলো আপনার মানে করতে হয়, পিজন, যেটাকে আমাদের এটাকে কি বলে, থানায় একটা পারমিশন নিতে হয় যে ওই কোন কোন জায়গায় তারা আছে আর কি, কোন কোন জেলে তারা আছে। তো ওরকম আমরা 76 জনকে পেয়েছিলাম, ওনাকে আমি হেল্প করেছিলাম। তো দেখা যায় যে প্রত্যেকটা মানে যেটা 50% রেপিস্টের মধ্যে যেটা সাইকো কাজ করে সেটা হলো চাইল্ড। চাইল্ডের প্রতি মানসিকভাবে স্থিতিশীল না, এবং বাচ্চাদের তাদের কমফোর্ট জোন হলো চাইল্ড, কারণ তারা প্রতিবাদ করতে পারে না। না, এটাও না, তাদের কমফোর্ট জোন হলো চাইল্ড। কারণ একটা 20 বা 25 এজের একটা মেয়ে যে অ্যাটিটিউড অ্যাপ্রোচ তার প্রতি দেখাবে, একটা 7-8 বছরের বাচ্চা সেটা দেখাবে না। সে তাকে ভোগ করতে পারবে, বাট 25কে সে ভোগ করতে পারবে না, সেখানে তাকে কিছুটা কসরত করতে হবে। সো তাদের চুজেবল জায়গা হলো ওইটা। মানে এটা যে কত করুণ হইতে পারে, কত করুণ। আপনি একবার চিন্তা করেন, ক্লাস 2 এর একটা বাচ্চা 8 বার রেপ হয়েছে, এবং সে তার থিসিস পেপার নিয়েছিল রেপের উপর, এবং মাস্টার্সও সে এটাই করেছে, এবং সে পিএইচডি করেছে এটার উপর। এখন সে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটির টিচার আর কি। তো দ্যাটস ভেরি গুড টু নো যে উনি নিজেকে গুছিয়ে নিয়ে এতখানি এগিয়ে নিতে পেরেছেন, নিজের খারাপ লাগার অনুভূতিগুলো কোন শক্তিতে রূপান্তর করার চেষ্টা করেছেন। আর যারা মানে উপজাতি না, যারা আর কি আমাদের বর্ডারে আছে, ওরা না খুব ফাইটার, ওয়ার্কার, এবং খুবই অদ্ভুত সুন্দর ছিলেন। জি, আমরা এখন একটু এসে পড়ি, এবং এসে আমি দেখছি যে আমাদের সাথে নাহিদা নেলি আপু আছেন, মিষ্টি আপু এসে পড়েছেন, আরও অনেক বন্ধুরা এসেছিলেন। কোনো কারণে মনে হয়েছে যে তারা আসা যাওয়ার ভেতরে আছেন, একটু স্টেবল হওয়ার সময় দিলাম, একটা বিরতি নিচ্ছি। এর ফাঁকেই আপনারা চলে আসবেন আমাদের জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে, আপনাদের সাথেও গল্প করব। অনেক অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে চলে আসছি।
ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পরে। কিছু কল্পনা, কিছু গল্প যেগুলো বলতে গেলে খানিকটা কষ্টের জায়গাটা বেড়ে যায়, খানিকটা অন্যরকম ভাবনাগুলো এসে যায়, এবং সাথে আসলে ওই যে বললাম মানসিক কষ্টের জায়গাটা এত বেশি ইটস ডিস্টার্বিং। তো ওই ডিস্টার্বিং আলাপটাও শুনতে হয়, কিছু ডিস্টার্বিং কথা হলেও সেটা কেন শুনতে হয়, সচেতনতার কারণে শুনতে হয়, কি করা যায় সেই রকম পরিস্থিতিতে যাতে সেটা আর কারোর সাথে না ঘটে, সেগুলোর জন্যই হয়তো শুনতে হয়। সেই আলাপ থেকে সরে এসে আবার যদি একটু সুন্দর কথায় আসি, কারণ সুন্দর একটি জীবনের জন্য আমরা খাটছি প্রতিদিন, আমরা একটু ভালো থাকবার জন্য বিনোদন মাধ্যম টেলিভিশন খুলে বসি, তো সেখান থেকে ভালো ভালো কথা বলারও চেষ্টা করি। এদিকে আমি একটা উড়ো চিঠি পেলাম, আমাকে একটা পাখি কানে এসে গুনগুন করে বলে দিল শবনম মুস্তরি আপু করেন চমৎকার এক গান। তার কাছে কি 2-4 লাইন শোনা যাবে, মানে যে কোনো কিছু যেটা 2-4 লাইন মনে আছে? লাইনের জন্যই হয়তো বা পারবো আপু, একদমই চর্চা নাই। হ্যাঁ, একটা সময় আমি গান গেতাম, ভালোই গেতাম আল্লাহর রহমতে। এখন বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে হারমোনিয়ামটা ছুঁয়েও দেখা হয় না। দেখা যায় যে আমি ওই যে আপনি 4 লাইন শুনতে চেয়েছেন, জাস্ট আড্ডার জন্য 4 লাইন শোনাই দিই। যেহেতু সাগর টাইপের একটা শাড়ি পরে আছি, সাগরের গানই শোনাই দিই 4 লাইন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে, তোমার হাতটি ধরে। বাহ, কি চমৎকার! আমার বান্ধবী লালন গীতি শুনতে চেয়েছিল, পরে শোনাবো, সমস্যা নাই। ঠিক আছে, লিরিক্স পাওয়া গেলে শুনবো আমরা এখন একটু চলে আসি, আমাদের জুমের আড্ডাটাও একটু শুরু করে দিই। এদিকে নাহিদ আপু আছেন, মিষ্টি আপু আছেন, হাসিনা আপুকে কয় হাজার বছর পর দেখছি সেটা এখন আর হিসাব করলে গুনে বলতে পারবো না, তবে হাসিনা আপুর একটি গুড নিউজ আছে, সেটা হলো তার বড় মেয়ে কিন্তু একটি ফুটফুটে সন্তান জন্ম দিয়েছেন, এবং এ কারণেই আসলে তার একটা ব্যস্ততা চলছিল। তা আমি একটু চলে আসি, হাসিনা আপুকে দিয়ে আজকে আগে শুরু করি, হ্যাঁ, কারণ একটা গুড নিউজ যেহেতু, তাকে দিয়ে শুরু করি। হাসিনা আপু, কেমন যাচ্ছে সময়? বর্ষার খিচুড়ি ভোজ চলছে নাকি এখন হলো গিয়ে শুধু মেয়ের যত্ন আর যত্ন? আসসালামু আলাইকুম আপু, অনেক ধন্যবাদ সবাইকে, অতিথিদের অনেক ধন্যবাদ। খুব মিস করতেছিলাম আসলে এই প্ল্যাটফর্মটাকে। টোটাল আমি গুনে রাখছি 5 দিন বসতে পারি নাই, বুঝছো, সব সপ্তাহ মিলে খুব মিস করছি সবাইকে। তো যাই হোক, সবকিছুর উপরে খিচুড়ি তো অনেকবারই খাওয়া হয়েছে ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার জীবনের একটা নতুন একটা ধাপ, এটা যে আসলে কি অনুভূতি, মানে আমার প্রথম মেয়ের প্রথম বাচ্চা, বুঝছো, এটা আসলে সবার কাছে মানে বলে আমি বুঝাইতে পারবো না। যাই হোক, ওকে হচ্ছে বড় একটা ফুলের তোড়া নিয়ে রেডি হয়ে সব দাঁড়ায় ছিলাম। তা আমি যখন প্রথম ওরা ডাকলো না, ভিতরে গিয়ে দিয়ে বলতেছি মা কংগ্রেচুলেশন, সব তাকায় আছে, অনেকেই বুঝতে পারতেছিল না যে আমি কে, কারণ শুধু ভিতরের ওই ভদ্রমহিলা জানে যে আমি ওর মা হই, বুঝছো। তো আসলে কি যে আনন্দ, কি যে ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, পুরা ফ্যামিলি অনেক টেনশনে ছিলাম, সবকিছু অনেক ভালোভাবে নর্মালি আমার বাবুটা হইছে, আমার নাতিটা তো ছেলে বাবু হয়েছে, তোমরা সবাই দোয়া করবা, বুঝছো। আমি অনেক খুশি, অনেক আনন্দিত, তোমরা সবাই দোয়া করবা আমার নাতির জন্য। অনেক 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 দোয়া থাকবে ছোট্ট মানুষটার জন্য। আর মাত্র 6 মাস, এরপরে শুধু খিচুড়ি আর খিচুড়ি আর খিচুড়ি হবে। 6 মাস পরে শুধু এক গাদা খিচুড়ি রান্না করে বাচ্চাকে খাওয়ানো হবে, তো সেটাও একটা অদ্ভুত সুন্দর সময়। ওই খিচুড়ির জন্য আপনাকে মুবারক, অগ্রিম। এবং আমরা আসি একটু এখন নাহিদ আপুর কাছে। নাহিদ আপু, আপনার কাছে আসি, এবং এই যে বর্ষার সময় খিচুড়ি রাধার অনুভূতিটা কেমন, কিংবা কোনো একটা সময় ছিল যেই সময়ের খিচুড়িটা আসলে খুব স্পেশাল ছিল, অন্যরকম ছিল? আসসালামু আলাইকুম আপু, সবাইকে শুভেচ্ছা। আসলে বর্ষার দিনে, বর্ষা মানেই তো খিচুড়ি, ওটা ওটা তো আসলে বর্ষা তো মানে খিচুড়ি ছাড়া কিন্তু বর্ষাটা জমে না। তো যখনই বর্ষা বৃষ্টি হবে, তো বিশেষ করে আমার মেয়েরা, আমার হাজবেন্ড বলে একটু খিচুড়ি রান্না করো, তো করি, যখন সুযোগ পাই করি, রান্না করি, যেটাই থাকুক। তো ভালোই লাগে খিচুড়ি রান্না করতে, ওইটা একটা সহজ জিনিসও, খেতেও ভালো লাগে সবাই মিলে। তো খিচুড়ি রান্নাটা আসলে মজার একটা ব্যাপার।
ওটা খেতে আসলেই ভালো, তো। স্বাস্থ্যকর সবকিছু। আমি আপু সারা জীবন শুধু খিচুড়ি খেয়েছি, কিন্তু বানানো শিখেছি গত মাসে, প্রথমবার জীবনে বানিয়েছি। এবং প্রথম দিন বানাতে গিয়ে আমার আম্মুকে 10 বার ফোন দিয়েছি, আমার বোনকে ভিডিও কলে রেখে দিয়েছি, তারপর দেখলাম খিচুড়ি আসলে বেশ কঠিন একটা রান্না, আমি এখনো শিখি নাই। তা আমার কাছে খিচুড়ি কঠিনই থাকবে আসলে। আসি একটু আমি মিষ্টি আপুর কাছে। মিষ্টি আপু, এই বর্ষার প্রথম দিন না, শ্রাবণের 18তম দিন, এবং সেই শ্রাবণের 18তম দিনে এসে কিন্তু ঘোর বরিশায় আপনার আসলে মন কি বলে? ধন্যবাদ। শুভ সন্ধ্যা প্রিয় অহনা। ঘর ও বরসায় তো আমার খালি গান গাইতে ইচ্ছা করে, আর একদম। খিচুড়ি তো খাই, কিন্তু খিচুড়ি বেশি কি পরপর 2-3 দিন খাওয়া যায়? একদিন খিচুড়ি রান্না আর 3 দিন রাঁধতে ইচ্ছা করে। আর রান্না আমার বেশি পছন্দ না। খিচুড়ি রান্না আবার সহজ কাজ, আর বেশি আইটেম রাঁধতে হয় না, ওই দিক থেকে বেঁচে যায়। তো ঘর বরসায় বাড়ি ঘর একটু পরিষ্কার রাখাটা বেশি দরকার। আর ওই যে গান করি, রান্নাবাড়ি করি, এই তো। তো আমি 2 লাইন একটু বলবো নাকি? ভোর বরসায় অবশ্যই, আমি তো গান শুনবোই। হ্যাঁ, নজরুলের। আচ্ছা। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, বরষা ফুরায়ে গেল, আশা তবু গেল না। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, শাওন আসিল ফিরে। আশা করি সবার জীবনে সবাই ফিরে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ওই তো, শাওন ফিরে আসলে কিন্তু আসলে বারবারই ভালো লাগে। বৃষ্টির কিছু উৎপাত আছে, সেই বাইরে কাজের দিনে বৃষ্টি না হলে বৃষ্টি আসলে বেশ প্লেজেন্ট। ঘরে বসে চা খাবার জন্য, ঘরে বসে আরাম করে কিছু বানাবার জন্য, রান্না করতেও আরাম, গরম লাগে না। তো অদ্ভুত একটা সুন্দর সময় যায়। আমরা একটু রুমা আপার সাথে কথা বলেই নি। রুমা আপু, অনেক 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 দিন পরে আপনার সাথে আমার দেখা, না দুই দিন পরে দেখা। আসি 2 দিন মানে 2 সপ্তাহ পর দেখা। রুমা আপুর কাছে এসে বর্ষার খিচুড়ি ভোজ নিয়ে কিছু শুনি। রুমা আপু, শুনতে পারবো এখন, বলুন। ধন্যবাদ আপু। জি, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপু। সান্ধ্যকালীন শুভেচ্ছা সবাইকে। সান্ধ্যকালীন শুভেচ্ছা সবাইকে, স্টুডিও সবাইকে অভিনন্দন। আপু, আমাকে শোনা যায়? আপু, শুনতে পাচ্ছি, বলুন। আপু, আজকের টপিকের সাথে আমি বলবো, খিচুড়ির সাথে আমাদের বর্ষার একটা অন্যরকম সম্পর্ক রয়েছে। বর্ষা মানে খিচুড়ি হলে অন্যরকম একটা আনন্দ, এবং রান্নাটা অনেক সহজ। আর আমি স্টুডেন্ট লাইফে আমাদের বাসায় যেমন দেখা যেত, দুপুরের সমস্ত রান্না কমপ্লিট, আকাশ একটু মেঘলা বা ঝমঝম বৃষ্টি, মায়ের কাছে আবদার শুরু করতাম, মা একটু খিচুড়ি করো, খিচুড়ি করো। তো মা আমার আবদার রাখতেন, উনি হয়তো মাংসটা করতে পারতেন না, একটু বেগুন ভাজি করতেন, একটু ডিম ভাজি বা ভুনা করে দিতেন, সাথে একটু আচার দিতেন। তো বৃষ্টি হলে আমি এখন মাঝে মাঝে আমার বাসার সব রান্না শেষ হয়ে গেলেও আমি যদি দেখি যে বৃষ্টি হচ্ছে, আমি চট করে একটু আমার নিজের জন্য খিচুড়ি রান্না করে ফেলি। এবং মায়ের কথা খুব মনে পড়ে, যে এরকম আবদার করতাম মায়ের কাছে, মা একটু খিচুড়ি করে দাও না। সব রান্না কমপ্লিট, মা আবার আমার জন্য খিচুড়ি করতেন। মাকে খুব মিস করি, মায়ের হাতের খিচুড়ি খুব মিস করি। অনেক সুন্দর একটা কথা, মায়ের হাতের খিচুড়ি। এই কথাটার ভেতরে আসলে একগাদা গল্প, একগাদা দিন, এবং পেছনে ফিরে তাকালে কত 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 কিছু মনে পড়ে না, একটা খিচুড়ির সাথে কত কিছু মিশে আছে। এদিকে ফারহানা নার্গিস আপু ভীষণ মজার রান্না করেন। আমি তার ছেলেকেই দেখে বুঝি যে সে খুব খুশি, এবং সে খাওয়া দাওয়া ভীষণ পছন্দও করে। তো এই ক্ষেত্রে ফারহানা নার্গিস আপুর কাছে এসে জানতে চাই যে আপু, কত প্রকার খিচুড়ি আছে এবং আপনি কত প্রকার খিচুড়ি রাঁধতে জানেন? আনমিউট করতে হবে আপু, মিউট হয়ে গেছে, আনমিউট করে আবার বলুন, এবার বলুন। এটাই আর কি, দিন বসি না, যার ফলে কি বলে, এই যে আনমিউট যে করে কথা বলতে হবে সেটাও ভুলে গেছি। কথা বলা শুরু করছি। হ্যাঁ আপু, শুনি, এখন আপনি বলুন যে খিচুড়ির আসলে কত প্রকার আছে। হ্যাঁ, খিচুড়ি তো অনেক রকম আছে। হ্যাঁ, যার যার কাছে
আবার অঞ্চল ভিত্তিক খিচুড়ি আছে, ভালো লাগে যার যার যেভাবে যেটা পছন্দ করে। তবে আমি কিন্তু সব রকম খিচুড়ি পছন্দ করি, পাতলা খিচুড়ি পছন্দ করি, তারপরে কি বলে ভুনা খিচুড়ি পছন্দ করি। মানে খিচুড়ি খিচুড়ি আমাকে যে একদম ঝরঝরে হতে হবে এমন কিন্তু না, একটা হলেও আমার কোনো আসে যায় না। মানকার কথা খিচুড়ি ডাল চাল দিয়ে ভুনা করে যেমন করে সবজি খিচুড়ি তুমি করো ভালো লাগে, সব রকম খিচুড়ি আমার কাছে ভালো লাগে। তবে খিচুড়ির সাথে গরু গোশটা হলে একটু বেশি ভালো লাগে। তাহলে খিচুড়ি নিয়ে কথা বলতে গেলেই গরুর গোশ নিয়ে কথা বলতে হয়, এইটা একটা খুব বিপদের ঘটনা এবং এমনই একটা খাবার যে একটু খাওয়া যায় না। একটা গরুর গোশ খেলেই মনে হয় আরো দুটো একটু খাই, আর একটু কিছু নেই, এবং বেশি খাওয়া হয়েই যায়। আরো আলাপ করব কিন্তু এসে একটা বিরতি থেকে, একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে আসলাম বিরতির পরে এবং আমাদের সাথে জুমের আড্ডায় অনেক বন্ধুরা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন। একটা বর্ষার খিচুড়ি ভোজে, সেটা নিয়ে কথা বলতে বলতেও আসলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা চলে আসে, সাথে বর্ষার সময় আমাদের দেশে ভোগান্তিও বাড়ে, সেটা নিয়েও কথা চলে আসে। ভোগান্তি থেকে আসলে আমরা যারা সচেতন নাগরিক আছি তাদের আসলে কি কি করবার জায়গা আছে, এবং এই বর্ষার কারণে দেশে দেখা যায় যে যদি পভার্টিও বাড়ে বা যারা আসলে আন্ডার প্রিভিলেজড বলা যায়, বা যারা খুব বেশি প্রিভিলেজড মানুষ না, তাদের যেই ধরনের ভোগান্তি আছে সেটার পাশে দাঁড়াবার জন্য আসলে মানুষের কি করবার সুযোগ আছে সেসব নিয়েও কথা বলতেই হবে, কারণ সচেতনতা ছড়িয়ে দেওয়াটাই আসলে যে কোনো জাতীয় প্ল্যাটফর্মের কাজ হওয়া উচিত। সেদিকে মাহমুদা খাতুন আপু মুক্ত চিন্তা ফাউন্ডেশনে অনেক রকমের মুক্ত চিন্তা নিয়ে কাজ করছেন, তো সেখান থেকে আমি একটু জানতে চাই যে পুরোপুরি সাইকোলজিক্যাল বিষয় নিয়ে কাজ করেন নাকি সোশ্যাল কিছু অ্যাওয়ারনেস নিয়েও কাজ হয়, বা আরও কোনো কিছুর সাথে আপনার যোগাযোগ আছে কিনা? আমার আরও অনেক কিছুর সাথে যোগাযোগ আছে। আসলে প্রত্যেকটা মানুষ এত একা, এটা আসলে মানে বয়স্ক মানুষদের কাছে গেলে পরে বোঝা যায়। আর এই বর্ষার সময় তারা তো বের হইতে পারে না, তো তারা আরও ঘরের মধ্যে থাকে। আমি গেলে, তাদের কাছে গেলে মানে তারা যে কি পরিমাণ খুশি হয়, তারা আমাকে ছাড়তে চায় না। হ্যাঁ, তো আর আমি দেখছি যে যতগুলো আমি বৃদ্ধাশ্রমে গেছি বা আমি যতগুলো এতিমখানাতে গেছি, আমি যেখানেই যে কাজগুলো করতে যাই না কেন, তো এই বর্ষার সিজনটাতে ওরা আবদ্ধ হয়ে যায়। আমাদের দেশে তো হচ্ছে এই যে যত পলিথিন আছে এগুলো ফেলে ঠেলে একদম নর্দমাগুলো ভরে গেছে না, যেটা আমি বাইরে দেখছি। কানাডাতে বৃষ্টি হইতেছে, টানা 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু কোথাও পানি জমা নাই। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে যে পানিটা জমে যায়, বাচ্চা কাচ্চাও বের হইতে পারে না, বৃদ্ধারাও বের হইতে পারে না, সবচেয়ে কষ্ট হয় বয়স্কদের। এবং বর্ষায় কিন্তু নানান রকম রোগ বেড়ে যায়, কষ্ট হয়। আমি এদের সাথে আমি এই যে আসছি, গত সপ্তাহে আমি আসছি, তো গত সপ্তাহ থেকে আমি এদেরকে প্রতিদিনই প্রায় সন্ধ্যার সময় যাচ্ছি আগারগাঁয়, আমি সময় দিচ্ছি তাদেরকে। এবং আমার কিছু আন্টি আছে, বেবি আন্টি আছে, সীমা আন্টি, যাদের কথা না বললেই হয় না, তারা প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে বলে, মামুদা তুমি একটু আসো না, প্লিজ আসো। মানে বর্ষার মধ্যে বের হতে পারে না। হ্যাঁ, ওনাদের সাথে কথা বললে বোঝা যায় আসলে মানুষ কত একা। তো আমি বেসিক্যালি এই মুক্ত চিন্তা ফাউন্ডেশনের মাধ্যমে আমি লেখালেখি করি বেশি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে শুধু আমি লেখালেখি করে, ওই যে অনেকে আমার বলে, আমার ফ্রেন্ডরা বলে যে আমার হচ্ছে ফেসবুকে হচ্ছে 27,000 ফলোয়ার, কেন? আমি বলি কি, আমি তো টিকটক করি না, আমি তো শুধু এদের নিয়ে লিখি, অসহায় মানুষদের নিয়ে লিখি, বৃদ্ধদের নিয়ে লিখি, অ্যাবিউজ হয়েছে যারা, তাদের নিয়ে। কারণ আমি নিজেই অ্যাবিউজ হয়েছি, তো সেই কারণে আমি এগুলা নিয়ে লিখতে আমার পছন্দ করি। শুধু একটা, আমার ফ্রেন্ডরা এই জন্য বলে যে শুধু একটা লেখা দিয়ে মানুষ কিভাবে এতগুলা হয়, ভক্ত হয়। হ্যাঁ, তো আমি হচ্ছে যে আসছি যে 1 সপ্তাহ ধরে, আন্টিরা অলরেডি আমাকে বলছে যে এই খিচুড়ি এক একজনের এক এক রকম। হ্যাঁ, কেউ বলছে লেটকা খিচুড়ি, কেউ বলছে গরুর মাংস দিয়ে, কেউ বলছে একটু ইলিশ মাছ এই বছর খাই নাই, প্লিজ তুমি একটু ইলিশ মাছ দিয়ে নিয়ে এসো, কেউ আবার বলছে কালিজিরা ভর্তা দিয়ে একটু নিয়ে এসো। তো বেসিক্যালি আমরা যারা যশোরের, হ্যাঁ, তো আমরা তো হচ্ছে, আমার আম্মা একটাই খিচুড়ি রান্না করতো। আমার বিয়ে হয়েছে হচ্ছে এই যে শ্রীনগর, মুন্সিগঞ্জে, সবাই বলে বিক্রমপুরে। তো এখানে বিয়ে হওয়ার পরে আমি কিন্তু নানা পদের খিচুড়ি রান্না শিখছি। আর আমি যে রান্না, মানে একটা ওই যে থাকে না, জিনগত বৈশিষ্ট্য, তো এই খিচুড়িগুলো রান্না করাতে দেখা গেছে যে আমার ছেলে মেয়েকে কিন্তু আমি নিজ হাতে শিখাইনি, ওরা কিন্তু আমার পাশে দাঁড়ায় দাঁড়াই শিখছে।
এবং আমার মেয়ে বলে যে পৃথিবীতে একটাই সহজ জিনিস খিচুড়ি রান্না, কোনো কিছু আমি ক্লাসের মধ্যেই চিন্তা করি, আমি ক্লাস করতেছি বা জবে গেছি, আমি চিন্তা করতেছি বাসায় যেয়ে কী খাবো, ও 5 মিনিটে আমার বুদ্ধি এসে যাও, বাসায় যে আমি প্রেশার কুকারের মধ্যে এভাবে মাংস দিব, মাংস সিদ্ধ হলে এটার মধ্যে চাল দিব, ডাল দেবো, এই তো খিচুড়ি হয়ে গেল, ফার্স্ট ক্লাস। হ্যাঁ, তো হচ্ছে এই যে এতগুলো খিচুড়ি রান্না যে শিখছি, তাতে এই যে ময় মুরব্বীরা এরা প্রত্যেকটা আন্টি যে কি অসহায়, আমি মানে বলতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমরা যারা সচেতন, আমরা যারা একটু হলেও যারা আছি, একটু কাজের ফাঁকেও হলেও এদের সাথে একটু গল্প করি, এদের জন্য একটু খাবার নিয়ে যাই, এরা অনেক খুশি হয়, অনেক। এবং আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে আমার বাসাতে ওরা প্রতিনিয়ত খিচুড়ি খায়। তো এবার আসছে যখন শুনছে যে আজকে আমি এখানে আসবো খিচুড়ি নিয়ে, আমার ফ্রেন্ড সার্কেলরা বলছে তুই এবার এসে কিন্তু একদিনও খিচুড়ি খাওয়াইস নাই। তো আমি তাদেরকে বলছি আচ্ছা ঠিক আছে, আমি অনুষ্ঠানে যাই বলবো তোদেরকে এই মাসেই আমি খিচুড়ি খাওয়াবো। তাদেরকে খিচুড়ি না খাইয়ে আপনি একটা খিচুড়ি নিয়ে পুরো একটা শো করে ফেললেন, একটা আড্ডা দিয়ে ফেললেন একেবারে। তাহলে এটা ভাবা যায়। আমি চাই যে মানে আমরা যারা আছি, এই আমাদের তো একটা এজে চলে আসছি, প্রায় 45-এর পরে আমাদের এজ, তো আমরা তো একটু হলেও অবসর পাই, এই অবসর সময়টা যেন আমরা একটু বয়স্কদের মানুষের কাছে যাই, বসি এবং তাদের ওই ল্যাটকা খিচুড়ি খাওয়াই, বা হচ্ছে একটু হচ্ছে কালিজিরা ভর্তা দিয়ে খাওয়াই, এক পিস ইলিশ মাছ তো খুব একটা ইয়ে না। তো আমি চাই যে সবাই আসুক, আমার এই মুক্ত চিন্তা ফাউন্ডেশনে সবাই এসে সবাইকে সাহায্য করুক। অবশ্যই আপনি আমাদের নেক্সাস লেডিস ক্লাব যে গ্রুপটা আছে ফেসবুকে, সেখানে লিখবেন। অসংখ্য নারী আছে যারা শুধুমাত্র আপনার এই উদ্যোগে আপনার সাথে গল্প করতে এবং তাদের সাথে গল্প করতে চলে যাবে। আসলেই আমাদের প্ল্যাটফর্মে এরকম নারীরা আছেন। আমরা যদি একটু শবনম মুশতারি আপুর কাছে আসি, একেবারেই শেষের দিকে আছি, তাই দুজনের কাছেই একটু একটু শুনবো। সেটা হলো পৃথিবী বদলানোর কথা আমরা অনেকেই বলি, পৃথিবী থেকে আমরা অনেক কিছু চাই, সামাজিকভাবে কিছু সিস্টেম পরিবর্তনও চাই। কোনো একটা জিনিস যদি আপনি করতে পারতেন, কি সেটা? আমি যদি মানে সিস্টেম পৃথিবীর ধরেন মানে প্রকৃতির নিয়মে তো সবই একইভাবে চলে, তবে আমি যদি সিস্টেম পাল্টাতে চাইতাম তাহলে আমি সবার আগে মানে হাউসওয়াইফদের একটা মানে একটা টাইম দিয়ে দিতাম যে এই টাইমটুকুই তোমরা হাউসওয়াইফ থাকো, তারপরে টাইমটুকু তোমরা অবসরে চলে যাও। যেটা আমি মনে করি আমার যেটা মনে হয় যে রিটায়ারমেন্ট দরকার, এই যে প্রত্যেকটা জব সাইটের এক একটা করে রিটায়ারমেন্টের টাইম আছে, কিন্তু হাউসওয়াইফদের নাই। একদম হ্যাঁ, এটা কিন্তু খুব জরুরি। আমাদের দেশে দেয় না কি? হ্যাঁ, হাউসওয়াইফদের অবশ্যই একটা রিটায়ারমেন্টের টাইম দেওয়া কেন জরুরি, কারণ আমি মনে করি যে একটা মেয়ে যখন একটা বাসার গৃহ কর্ত্রীর যখন মাথায় ফ্রেশ থাকবে, আমি মনে করি সেই সংসারটা অনেক সুন্দর হবে। হ্যাঁ, এটা আমার মানে আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি যে একটা মেয়েকে তোমরা সুস্থ রাখো, একটা বউকে সুস্থ রাখো, একটা নারীকে সুস্থ রাখো, দেখবা দুনিয়ার সব কিছু অনেক অনেক সুন্দরভাবে দেখা যাবে। হ্যাঁ, যেমন আমরা আমাদের মা চাচিদেরকে দেখি যে একদম অসীম কালের জন্য তারা আসলে হাউসওয়াইফের চাকরিতে নিয়োজিত থাকেন এবং কালের জন্য তারা অসুখী এবং আমরা কিন্তু জন্মের পরের থেকেই দেখছি, আমি আমার মাকে কোনোদিনও রান্নাঘরের বাইরে দেখিনি, ঘুম থেকে উঠেও দেখতাম কিছু না কিছু কষ্টতে দেখতাম রান্নাঘরে। একদমই শেষের দিকেই আছি, তাই বেশি বেশি জায়গা দিতে পারছি না। উর্মিশা আলা আপুর কাছে আসি, এসে এই সিস্টেম নিয়ে জিজ্ঞেস করি যে এখন আসলে পৃথিবীর জন্য বা আপনার পরিচিত অঙ্গনগুলোর জন্য আপনি কি চান? আমি যেহেতু কর্পোরেট লেভেলে চাকরি করি, আমি কর্পোরেট লেভেলের ক্ষেত্রেই বলবো, যত মেয়ে কর্পোরেটে চাকরি করে আমি তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, মেধা দিয়ে চাকরিটা আগায় নেওয়া উচিত। কেউ যদি প্রলোভন দেখায়, কেউ যদি সেই প্রলোভনে প্রলোভিত হইতে চায়, দিস ইজ নট রাইট ওয়ে টু আপ। মানে শর্টকাট যে কোনো কিছুর জন্য আসলে টেম্পোরারি একটা সলিউশন, সেটা লং রানের কোনো সলিউশন মানে এই শর্টকাটের জন্য অসংখ্য পুরুষ হাত বাড়ায় বসে আছে। সো আমরা ওই পথে না যাই, আমরা আমাদের মেধা প্রচুর, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 10টা ছেলে আর 10টা মেয়ে যদি একসাথে থাকে, ডেফিনেটলি 8টা মেয়ে ওইখানে আগায় থাকবে। কিন্তু আমাদেরকে সবসময় চাপিয়ে রাখা হয় বিভিন্নভাবে। আমি চাই আমার কর্পোরেট লেভেলে যত মেয়ে আছে তারা যেন মেধা দিয়ে আগায় যায়।
অনেক অনেক ধন্যবাদ তিনজনকেই, আসলে ধন্যবাদ দিয়ে আরও কথা বলতে পারলে আসলে ভালো লাগতো, কিন্তু ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে। আমাদের স্টুডিওটা আলোকিত হয়ে গেল আপনাদের তিনজনের সুন্দর আমাদেরও ভালো লাগলো আপনার সাথে কথা বলে, যে সুন্দর আড্ডাটা দেয়া হলো, তাই না? এই যে জানাইতে পারলাম সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের জুমের বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আমাদের জুমের মানুষরা আসলে আমাদের সারা জীবনের মানুষ। তাদেরকে ছাড়া নেক্সাস টেলিভিশন, লেডিস ক্লাব, আমি, অহনা সবাই অসম্পূর্ণ। তাই জুমের সব বন্ধুদেরকেও একেবারে অতিরিক্ত একটা ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।